আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন। সাথে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে। এই সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য জুলাই অগাস্ট শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে উল্লেখ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গেল রাতে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজনে গণভোটেরও পরামর্শ দেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সারা দেশে আজ একযোগে আন্দোলনের ডাকও দেয় জুলাই অগাস্টের সৈনিকরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। আমাদের জন্য লজ্জাজনক যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। 2000 শহীদের রক্তের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। জনগণ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্রের সংস্কার করবে। নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার করে ভোটের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে উত্তরা ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সিদ্ধান্ত দেন না, সেগুলো কমপ্লিট করে আপনারা মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে, তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকে আমার মনে হয় যে ঐক্যমত হবে। কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো, তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আপাতত শেষ। চাঁদ দেখার উপর নির্ভর করে বিক্রি হবে 31 মার্চের টিকিট। আর 24 তারিখ থেকে শুরু হবে ঢাকায় ফিরতি যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। এদিকে ঘরমুখো যাত্রীদের জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালু করেছে বিআরটিসি। ডিপোগুলো থেকে পাওয়া যাবে বিআরটিসি বাসের টিকিট। গাবতলী বাস কাউন্টারগুলো ভুগছে যাত্রী খরায়। কয়েকদিন ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও বেশিরভাগ পরিবহনে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট অবিক্রিতই রয়ে গেছে। তবে ভিআইপি পরিবহনে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টিকিট আছে, যাত্রা আসতেছে। আমরা টুকটাক করে 2-4 10 টা 15-20 টাকা এরকম টিকিট বিক্রি করতেছি। বেচা কিনা তেমন একটা খুব না, যাত্রী চাপ নাই তেমন একটা। 1 তারিখে হচ্ছে এসি গাড়ি ছাড়া হয়েছিল এবং নন এসি হচ্ছে 2 তারিখ। তো এই টিকিটগুলো আপনার অনলাইনে সব ছাড়া হয়েছে, কাউন্টারও ছাড়া হয়েছে, সব অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অরণ্য গফুর। অরণ্য, জানাবেন রেলের টিকিট বিক্রি নিয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আর প্রতি বছর একটা অভিযোগ আসে যে বাড়তি ভাড়া নিয়ে, তো এবছর যাত্রীদের কাছ থেকে এমন কোনো অভিযোগ এসেছে কিনা? সাথী, 14 মার্চ থেকে কিন্তু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং 20 মার্চ গতকাল কিন্তু 30 তারিখের টিকিট বিক্রির মাধ্যমে মোটামুটি অগ্রিম টিকিট বিক্রিটা সম্পন্ন হয়েছে। তবে 31 মার্চ যদি ঈদ না হয়, 1 এপ্রিল হয়, তাহলে কিন্তু 31 তারিখের চাঁদ দেখা সাপেক্ষে ওই দিনের টিকিটটা বিক্রি করা হবে। এর পাশাপাশি
যদি এই বিগত দিনের কোনো ট্রেনের টিকিট অবিকৃত থেকে থাকে তাহলে সেই টিকিটগুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যে কেনা যাবে। এছাড়া 25% কিন্তু বর্ধিত টিকিট রয়েছে স্টেশন রেল কর্তৃপক্ষের কাছে। তারা সেই ট্রেনটি ছাড়ার 2 ঘন্টা আগে এই টিকিটটা ছাড়বেন এবং যারা সরাসরি টিকিট কাউন্টার থেকে এই ট্রেনের টিকিটগুলো যাত্রীরা কিনতে পারবেন। এর পাশাপাশি বাসের যে ব্যাপারটি আপনি বললেন, আসলে আমরা গাবতলী বাস কাউন্টারে সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু বেশিরভাগ কাউন্টারেই টিকিট অবিকৃত রয়েছে এবং যাত্রী সংকটে তারা ভুগছে। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার ফলে এই গাবতলীতে একটা বড় ধরনের প্রভাব পড়েছে বলে কিন্তু সেখানকার বাস শ্রমিকরা এবং বাস সংশ্লিষ্টরা স্বীকার করেছেন আমাদের কাছে। এছাড়া বিআরটিসির 2টো বাস ডিপোতে আমরা কিন্তু ঘুরে দেখেছি যে গতকাল থেকে তাদের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও আজও কিন্তু তারা এখনও টিকিট বিক্রি শুরু করেনি। অথচ বিআরটিসির মঙ্গলবার থেকে কিন্তু তাদের স্পেশাল এই সার্ভিসটা চালু হবে এবং যাত্রী পরিবহন তারা শুরু করবে। তো সব মিলিয়ে এবারের টিকিট অগ্রিম টিকিট বিক্রির যে কার্যক্রমটি সেটি ট্রেনের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচকই বলা যায়, কারণ এখানে তেমন বড় ধরনের কোনো অভিযোগের ব্যাপার কিন্তু আমরা শুনিনি। পাশাপাশি বাসেরও অতিরিক্ত দামের ব্যাপারে কিন্তু আমাদের কাছে তেমন বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে বিআরটিসির সার্ভিস এবং বাসের যে অবিকৃত টিকিট রয়েছে এই ব্যাপারে কিন্তু বাস পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিছুটা হলে পরে চিন্তিত। সাথী, ধন্যবাদ আপনাকে। দুয়ারে কড়া নাড়ছে ঈদ, এরই মধ্যে বেড়ে গেছে মুরগি ও মাছের দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় 190 টাকা কেজি দরে। 280 টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। গরুর মাংস 750 থেকে 780 টাকা বিক্রি হলেও খাসির মাংস দাম বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। এছাড়া পেঁয়াজ, আলু, সবজি, ডিম ও বিভিন্ন নিত্যপণ্যের দামে স্বস্তি থাকলেও চালের বাজারে নতুন করে অস্থিরতা চলছে। ব্রয়লার তেমনটা বাড়ে না, বাট 10 টাকা 15 মতো বাড়ছে। আর সোনার দামটা 40-50 টাকা ডিফারেন্স। রমজানের থেকে একটু দাম মনে করেন একটু কমই আছে। রমজান উপলক্ষে খাসি আপনার 1250 টাকা কেজি। গত কয়েকদিনের তুলনা ভাই মিনিকেটের চাউলটা আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে। যে মিনিকেট বিক্রি করছে 78-80, সেই মিনিকেট একটানা চলে গেছে 86 টাকা চলে গেছে। আর আমরা কখনো দেখিনি রমজান মাস হলে চালের দাম এমনি কম থাকে, কিন্তু এবারটা একদম ভিন্ন। দর্শক, সাপ্তাহিক বাজার দর পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালের সাপ্তাহিক ছুটির দিনে বাজার দর কেমন দেখতে পাচ্ছেন? আর আমরা খবর মারফত দেখলাম যে চালের দরে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে, সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে মোট কথা হচ্ছে বরিশালের গোটা বাজার জুড়ে একটি অস্থিরতাই সৃষ্টি হয়েছে, কারণ এখন যখন বাজারে এসেছি তারা বলছেন যে চালের দাম পুনরায় আরো 100 টাকা বৃদ্ধি পেয়েছে। মিনিকেট চালের যে বাজারটি সেটি কিন্তু এখন একদমই অস্থির। যে 25 কেজি বস্তা সেটি কিন্তু এখন 2100 থেকে 2150 টাকায় বিক্রি হচ্ছে। গত 3 দিনের ব্যবধানে আরো 50 টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যে পোলট্রি যেটি মুরগি সেটি কিন্তু 30 টাকা বৃদ্ধি পেয়ে বরিশালের বাজারে বিক্রি হচ্ছে 210 টাকা, যেটি 180 টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে। এবার গরুর মাংসের বিষয়টি একটু বলি। গরুর মাংস কিন্তু বাজার এলাকায়, অর্থাৎ এলাকা ভিত্তিক যে বাজারগুলো থাকে সেখানে প্রকারভেদে বিক্রি হচ্ছে, কোথাও 780 টাকা, কোথাও 800 টাকা। ইতিমধ্যে 800 টাকা বেশি বাজারগুলোতে 800 টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য যেই পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে, যেমন পেঁয়াজ, আলু, সেগুলো অপরিবর্তিত রয়েছে। তবে যেটি কিছুটা হতাশা দিবেন সেটি হচ্ছে যে মশলার বাজার। মশলার বাজার আমরা দোকানের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মশলার ঈদ যত ঘনিয়ে আসছে মশলার বাজার কিন্তু তত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর তেল, যে বোতলজাত তেলটা বরিশালে একদম সংকট ছিল, পাওয়া যেত না, সেটি এখন কিছুটা পাওয়া যায়। তবে দোকানিরা বলছেন যে যেই মোকাম থেকে তারা তেলটি কিনছেন সেই মোকামেই যায়, যেই তেলের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির তেলের সাথে তারা আটা, ময়দা থেকে শুরু করে অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো তাদের গছিয়ে দিচ্ছে। অর্থাৎ শুধু তেল কিনলে হবে না, তেলের সাথে অন্য পণ্য সামগ্রীও কিনতে হবে, ফলে দোকানিরাও একটা দুর্ভোগে পড়ছে। তো সব মিলিয়ে যেটি বলি, বরিশালের বাজার কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর শাকসবজির যে বিষয়টি সেগুলো অপরিবর্তিত রয়েছে। মাছের বাজারটা একটু বলে রাখি আপনাকে, যেহেতু অভয়াশ্রমের আওতায় রয়েছে বরিশাল সদর উপজেলাও, সুতরাং এইকে কেন্দ্র করে বরিশালে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। একই রমজান, সামনে ঈদ, সব মিলিয়ে বরিশালের বাজার একদমই অস্থির। সাথে এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।
নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েন তৈরির বিপুল সরঞ্জাম ও নগদ অর্থ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। একটি কয়েন $20 মিলিয়ন বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি। অভিযানে গ্রেপ্তারকৃত 4 জনের নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। অভিযানে নগদ অর্থ ছাড়াও 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন ও 50 লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ। বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান, বাদী তখন এই প্রলোভনে পড়ে গিয়ে এই বাদী এই কয়েন ম্যাগনেটিক কয়েন যেটি এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। ভোরে উপজেলা চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার মোহিনীপুর গ্রামের বাসিন্দা। এদিকে ঝিনাইদহের মহেশপুরে জাফর আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গেল রাতে উপজেলার সামান্তা গ্রামে এই ঘটনা ঘটে। এরপর থেকে অভিযুক্ত আব্বাস মাস্টার সহ তার সহযোগীরা পলাতক। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।